আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমি ওর পিসিকে ভয় পাই না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত কামুলিয়ে? আমি যদি ক্যান্ডিডেটও না হই, দল যদি আমাকে ডায়মন্ড হারবারে গিয়ে প্রচার করতে হয়, তাও ওর যা ভান্ডা ফোড়ার সেখানে গিয়েও ফুরবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। রাজা রানীদের যেরকম স্থান রাজবাড়িতে মুখ্যমন্ত্রী বলছেন, আমি বলছি চোরেদের স্থান জেল। চোরেরা কেন রাস্তায় ঘুরে ঘুরে বড় বড় ডায়লগ বাজি মারে? বিজেপির একটা বুথ সভাপতি ওখানে দাঁড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবে। মানুষ প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। নির্বাচনের রেজাল্ট বেরোতে দিন, রাজ্য থেকে তৃণমূলকে আর পাওয়া যাবে না, গোটাটাই নির্মূল হয়ে যাবে। কলিং মিডিয়া তোমাকে স্বাগত। প্রথমে যে প্রশ্নটা দিয়ে প্রথমেই শুরু করব, কপালে কালো দাগ চোটের 17 দিন পরে ব্যান্ডেজ ছাড়াই সামনে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন যে গেরুয়া শিবির যদি লোকসভা নির্বাচনে 400টি আসন জয়ের বিষয়ে এতটাই নিশ্চিত থাকে, তাহলে কেন ভোটের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, আয়কর দফতর অভিযান চালানো হচ্ছে? কি বলবে? উনি এত কিছু ছেড়ে আগে আমাদের চিন্তাটা মূলত বেসিক্যালি আমি বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছিলেন, আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করেছিলাম। এবং বাড়িতে উনি বাড়ির মধ্যে পড়ে গেলেন, ডাক্তাররা বলছে পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে। তো এই বিষয়টা খুব চিন্তার। উনি এই সমস্ত না চিন্তা করে তিনি এত সুরক্ষা বলয়ের মধ্যে থাকেন, তো সেই ধরনের একজন মানুষ বাড়িতে পড়ে যাচ্ছে, ডাক্তাররা বলছে পেছন থেকে কেউ ধাক্কা দিয়ে, যদিও পরবর্তীকালে চাপে পড়ে স্টেটমেন্ট বদলাতে হয়েছে ডাক্তারদের। এটা খুব চিন্তার। উনি এইসব নিয়ে বেশি একটু চিন্তাভাবনা করুন। আমি তো বলেছি মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই তো সুরক্ষিত নন, ওনার জন্য আলাদা করে কোনো ডেডিকেটেড কোনো সেফ রেসিডেন্স, মুখ্যমন্ত্রীর ডেডিকেটেড কোনো রেসিডেন্স যেখানে উনি থাকবেন এবং সেখানে অ্যাপ্রোপ্রিয়েট সিকিউরিটি যাতে থাকে, এবং মুখ্যমন্ত্রীর উপরে এই ধরনের যে হামলা যদি কেউ করে থাকে, পেছন থেকে যদি কেউ ধাক্কা মেরে থাকে, সেটা নিয়ে যেন যথাযথ তদন্ত হয়। কর্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ইডি বা সিবিআই ডাকলে এখন যাবেন না, বলবেন ভোটের কাজে ব্যস্ত আছে। কি বলবেন? সে দলের লোকেরা বুঝবে, যখন ধরা পড়ে তখন তো উনি আর কাউকে তখন চেনেন না। পার্থ চট্টোপাধ্যায় যখন ধরা পড়েছিলেন বহুবার ফোন করেছিলেন, ফোন ধরেননি। তো এই সমস্ত কথা বলে লোককে একদম মানে গাছের মগ ডালে তুলে দিয়ে তারপরে যখন পড়বে তখন ধরার কেউ থাকবে না। দলের লোকেরা ভাবনা চিন্তা করে দেখবেন এগুলো। পার্থ চট্টোপাধ্যায়ের কথাটা চিন্তা করে দেখবেন, যখন পুলিশ যখন সিবিআই ধরতে এসেছিল সেই সময় বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি। ডায়মন্ড হারবারে কৌস্তব বাগচিকে বিজেপি প্রার্থী হিসেবে অনেকেই চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি হারাতে পারবেন যদি বিজেপি? দেখুন, প্রথম কথা, আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ একজন সাধারণ কর্মী হিসাবে এটুকুন বলতে পারি যে আমি দলের কাছে আমার নিজের জন্য কখনো কোনোদিন, আমি আগের দলেও যখন কংগ্রেস দল করেছি দীর্ঘদিন তখনও চাইনি, এই দলে আমি নতুন যোগদান করার পরেও আমাকে টিকিট দাও, আমাকে এমপি সিটে লড়তে হবে, কোথাও বলিনি। আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আনকন্ডিশনালি এই দলে যোগ করেছি। একটাই কন্ডিশন, এই সরকারকে উৎখাত করতে হবে এবং তাতে যেন আমার একজন ক্ষুদ্র সৈনিকের ভূমিকা থাকে। তাই আমি টিকিট পাবো না পাবো এই সমস্ত কোনোটাই আমি জানি না। আমি কোথাও বলিনি, কোথাও দরখাস্তও করিনি, কোথাও তদবিরও করিনি। দল যদি মনে করে যে আমাকে ওখানে প্রার্থী করবে, সম্পূর্ণ দল যেই সিদ্ধান্ত নেবে সেটাকে মাথায় তুলে নিয়ে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমার যা করার তাই করব। দল যদি আমাকে বলে প্রচার করতে, আমি প্রচারে থাকব। দল যদি আমাকে বলে একটা বুথের দায়িত্ব নিয়ে একটা বুথ সামলাতে, আমি সেটাই করব। তাই প্রথম কথা, এই যে জল্পনাটা হচ্ছে অহেতুক, এখানে আমি জানিও না, দল সিদ্ধান্ত নেবে। আমি দলের পার্লামেন্টারি বোর্ডও নই বা আমি দলের শীর্ষ নেতৃত্বও নই, এটা শীর্ষ নেতৃত্বের কাজ। কাদেরকে দাঁড় করাবে, কে দাঁড়াবে, কাকে ভোটে লড়াবে, তো এইসব নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নেই। আমি জানি দল আমাকে যে দায়িত্ব দেবে, যে দায়িত্ব আমার উপর অর্পণ করবে, সেই দায়িত্বটাকে আমি পালন করবো, ব্যাস, এর বাইরে কিচ্ছু না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমি ওর পিসিকে ভয় পাই না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত কামুলিয়ে? তো ওই জন্য আমি ওইসব নিয়ে বদার করি না। এইসব চোরচাচোরদের সাথে লড়বো কি? আমি যেখানে জানি আমার নিজের শির দ্বারা সোজা, আমার তো আজ অব্দি কোনো কালির ছেটাকেও যেতে পারেনি, তো সেই জায়গা থেকে স্বচ্ছভাবে মানুষের কাছে যাওয়া, যদি দল আমাকে মনে করে যে লড়াই ওই সিটে যদি প্রার্থী করে। আদারওয়াইজ এখানে আমার আলাদা করে কোনো চাওয়া পাওয়ার জায়গা নেই। আমি যদি ক্যান্ডিডেটও না হই, দল যদি আমাকে ডায়মন্ড হারবারে গিয়ে প্রচার করতে হয়, তাও ওর যা ভান্ডা ফোড়ার সেখানে গিয়েও ফুরবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় গোহারা হারবে বিজেপি, লিখে নিন। কি বলবেন? ওই 4 জুনই তো রেজাল্টটা বেরোবে, তখন বুঝতে পারবেন কি অবস্থা। এখনই থরহরি কম্প শুরু হয়ে গেছে জায়গায় জায়গায়। তৃণমূলের লোকেরা সমস্ত জায়গাতে এখন থেকেই বিভিন্ন জায়গায় এখন ইট পেতে রাখার মতন ব্যবস্থা করছে যে কিছু হয়ে গেলে এদিকে চলে। যদিও বিজেপি এখন এইবারে যথেষ্ট স্কেপটিক্যাল তৃণমূলের লোকজনদের নেওয়ার ক্ষেত্রে। একটা জয়নিং কমিটি হয়েছে রাজ্য স্তরে এবং জেলা স্তরেও, সেই বিষয়গুলো দেখা হবে, ব্লক স্তরে, জেলা স্তরে। তো তাদের দলের কি অবস্থা মুখ্যমন্ত্রী আমার থেকে অনেক ভালো জানেন। মানুষ যখন ভয়ের মধ্যে থাকে তখন এই সমস্ত কথা, এগুলোকে পাগলের প্রলাপ বলে, বকছেন বকুক। মহুয়া মুখ খোলে তাই তাড়িয়ে দিয়েছে, বিজেপির মুখোশ খোলার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি বলবেন?
যে দেশের পার্লামেন্টের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গার তথ্য পাচারের মতন অভিযোগ যার বিরুদ্ধে আছে, তো সে তাকে এমনি এমনি তাড়িয়ে দিল। মহুয়া মৈত্র তো সুপ্রিম কোর্টেও গেছিলো, সুপ্রিম কোর্ট তো এন্টারটেন করেনি। মহুয়া মৈত্র তো জুডিশিয়ারির কাছেও গেছিলো, সেই জুডিশিয়ারি তো এন্টারটেন করেনি। তো আলটিমেটলি কথাগুলোর মানে কি, যে একজন সাংসদ মানে সংবিধানের নামে শপথ নিয়ে বিভিন্ন সংসদের যে বিভিন্ন তথ্য পাচারের অভিযোগ যার বিরুদ্ধে, তাকে নিয়ে আর কী বলার আছে? মানুষ তার জবাব দেবে। আর মহুয়া মৈত্র যেভাবে মা কালীকে যেভাবে অপমান করেছে কদিন আগে আমরা দেখেছি, মানুষ তো যা ফলাফল যা হবে সে তো মানুষ ডিসাইড করেই নিয়েছে। ওপরওয়ালাও এদেরকে ছাড়বে না, স্বয়ং মা কালীও এদেরকে ছাড়বে না। বিজেপি বলছে 3,000 টাকা করে দেবে, আগে 100 টাকা দিয়ে তো দেখা, চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বোকা বোকা কথা এগুলো! লাডলি বায়না যোজনার যে বিষয়টি রয়েছে মধ্যপ্রদেশ সরকারে, সেগুলো দেখলেই বুঝতে পারবে। বা আয়ুষের মতন এখানে তো ওইসব স্বাস্থ্যসাথীর মতন ঢপবাজি নয়। আয়ুষের যেখানে লোকজন অ্যাডমিট হয়, কোথাও কোনো রকম রিইম্বার্সমেন্ট বা ক্যাশলেস ট্রিটমেন্টের কোনো সমস্যাই হয় না। এখানে স্বাস্থ্যসাথীর যদি 100টা কেস হয়, 99টা কেসের গণ্ডগোল হয়। স্বাস্থ্যসাথী কার্ড দেখলে হাসপাতাল ফিরিয়ে দেয়, নয় ট্রিটমেন্ট করার পরে পেশেন্ট পার্টির থেকে আরও টাকা পয়সা নিতে হয়। তো এই সমস্ত উল্টোপাল্টা কথা মানুষ জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত ছেলে বোলানোর গল্পতে আর কোনো কাজ হবে। রাজা রানীদের স্থান রাজবাড়িতেই নাম না করে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানীমা তথা অমৃতা রায়কে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, চোরেদের স্থান জেলে, চোরেরা কেন শাসন করবে? চোরেদের স্থান জেলে। রাজা রানীদের যেরকম স্থান রাজবাড়িতে মুখ্যমন্ত্রী বলছেন, আমি বলছি চোরেদের স্থান জেলে। চোরেরা কেন রাস্তায় ঘুরে ঘুরে বড় বড় ডায়লগ বাজি মারবে? মুখ্যমন্ত্রী এবং তার পারিষদ বা যেইভাবে তাদের বিরুদ্ধে, গোটা তৃণমূল দলের বিরুদ্ধে যেভাবে একটা মানুষের একটা চৌর্যবৃত্তির অভিযোগ, যেভাবে সারা মানুষ, রাজ্যের মানুষ সরব হয়েছে, মুখ্যমন্ত্রী এরপরেও যদি লজ্জা থাকে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেছেন 5 বছর রান্নার গ্যাস ফ্রিতে দিন, 42টি কেন্দ্র থেকে প্রার্থী তুলে নেব। কী বলবেন? দেখুন, এরা শুধুমাত্র এই খয়রাতের রাজনীতিতেই তো বিশ্বাসী, সবটাই ফ্রিয়েতে এরা বিশ্বাসী। আসলে এরা রাজ্যের ইকোনমি নিয়েও চিন্তিত নয়, রাজ্যের রেভিনিউ জেনারেশন নিয়েও চিন্তিত নয়, কোথা থেকে পয়সা আসবে, কিভাবে সরকার চলবে, সরকার চলার ক্ষেত্রে যে কাজগুলো করতে, এরা তো কোনোটাই কিছু করে না। কেন্দ্রীয় সরকারকে তো সেই বিষয়গুলো করতে হয়। রান্নার গ্যাসের যদি আজকে ফ্রি করতে হয়, সারা ভারতবর্ষের জন্য করতে হবে। বিজেপি বা কেন্দ্রীয় সরকার তো একটা রাজ্যের জন্য করতে পারে না। তাই ইমপ্র্যাকটিক্যাল, মানে একদম ইমপ্র্যাকটিক্যাল সলিউশন দেওয়া বা সলিউশনস দ্যাট আর নট ফিজিবল, এই ধরনের কথাবার্তাগুলো বলা, এগুলো কিছু হবে না। দুদিন পরে লোকে হাসবে, পাগল বলে প্রতিপন্ন করবে, এই সমস্ত কথা বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন বিজেপি ডায়মন্ড হারবারে প্রার্থী পাচ্ছে না, তাই ইডি, সিবিআই, এনআইএ এবং ইনকাম ট্যাক্সের ডিরেক্টরকেই ওই 4 কেন্দ্রে প্রার্থী করে দিন। কী বলবেন? বিজেপির একটা বুথ সভাপতি ওখানে দাঁড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবে। মানুষ প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় কত ভোটে হারবেন এবারে দেখবেন। ও যত ভোটের দিন এগিয়ে আসছে ও বুঝতে পারছে তো। কারণ যেভাবে পঞ্চায়েত থেকে শুরু করে অন্যান্য নির্বাচনে যেভাবে অত্যাচার করেছে, যেভাবে ওর এই শওকত বাহিনী, জাহাঙ্গীর বাহিনী যা অত্যাচার করেছে, তাতে করে ও নিজের ওই টাকা দিয়েছিল না, কত মানুষজনকে বার্ধক্য ভাতা টাতা দিয়েছিল, এই সমস্ত দিয়েও কোনো লাভ হবে না, মানুষ ভোট দেবে। সজল ভার্সেস সায়ন্তিকা, কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই সজলদা। সজলদা ভালো বলেছে এটা, সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা। আমি বলছি এই সমস্ত কোনো ফ্যাক্টর নয়। সজল ঘোষের মতন যারা মানে প্রত্যেকটা দিন 24টা ঘন্টা মানুষের সাথে থাকে, সজলদার আমি তো এখানে কোনো অন্তরাই দেখছি না জেতার পক্ষে। সজলদা বিপুল ভোটে জয়ী হবেন এবং মানুষজন জানেন যে সজল ঘোষ কী। সজল ঘোষ এমন একটা মানুষ যে কাজ করতে ভালোবাসে এবং দলমত নির্বিশেষে কাজ করে। তো সজল ঘোষের আমি অন্তত, আর যাই হোক, আমি মানে হারার চিন্তা তো দূর দূরান্তও করছি না, আমি সজলদার মার্জিনটা নিয়ে ভাবছি যে কতটা মার্জিন হবে। বরানগর কিন্তু তৃণমূল গড়, তারপরে কী করে বলছেন? ওটা সজল ঘোষ দাঁড়িয়েছে ওখানে। তাপস রায়ের যে বিদায়ী, যিনি বিধায়ক ছিলেন, পদত্যাগ করে গেছেন। রাজ্য জুড়ে মানুষ তৃণমূলের চৌর্যবৃত্তি নিয়ে সরব। এত কিছু ফ্যাক্টর থাকার পরে আর কিছু দরকার লাগে? প্রদীপ ভট্টাচার্য ভার্সেস তাপস রায় ভার্সেস সুদীপ ব্যানার্জি, কাকে এগিয়ে রাখবেন? তাপস রায় জিতবেন। প্রদীপ ভট্টাচার্যটা হচ্ছে ওরা 3rd পজিশন 4th পজিশনের জন্য লড়ছে, তো ওই সব নিয়ে ব্যাপার নয়। কংগ্রেস সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলের হাত শক্ত করা। এবারে সিপিএম কংগ্রেস যা ভোট পাবে তার থেকে দেখবেন নোটায় বেশি ভোট হবে। আমি বলছি এদেরকে ভোট দেওয়া মানে আখেরে, এই যে এখানে চিৎকার করছে, কালকে ডেরেক ওব্রায়ানের সাথে এক মঞ্চে সীতারাম ইয়েচুরি, ডি রাজা, এদের সবাইকে দেখা গেছে। ডি রাজাকে তৃণমূল নিয়ে প্রশ্ন করা হলো, উনি বলছেন বিজেপি সব থেকে করাপ্ট পার্টি। তারা এখানে এসে তাদের ভাইপো ভাইজিরা এখানে এসে চিৎকার করবে আর লোকে শুনবে? রাজ্যে বিজেপি যে প্রার্থী তালিকা দিয়েছে, আপনার মতে বিজেপি কটা আসন পাবে সেই তালিকা অনুযায়ী?
তৃণমূল নির্মূল হয়ে যাবে। আমি কোনো সংখ্যাতত্ত্বের, আমি সংখ্যায় কখনো এইভাবে বলাটা উচিত না, তবে এইটুকুন বলতে পারি নির্বাচনের রেজাল্ট বেরোতে দিন রাজ্য থেকে তৃণমূলকে আর পাওয়া যাবে না, গোটাটাই নির্মূল হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সায়নী ঘোষকে দেখা যাচ্ছে একটি নীল কুর্তি এবং সাদা প্যান্ট ও ওড়না পরে একটি হরিসভায় গায়কের সঙ্গে নেচে নেচে তিনি হরিনাম গাইছেন, ভক্তদের সঙ্গে মেতে উঠেছেন কৃষ্ণ নামে, কি বলবেন? অ্যাকচুয়ালি ও সিনেমা জগতের এই নাচ গান হাবিজাবি সিনেমা টিনেমা করা এগুলোতেই মন দিক। ও যেভাবে হিন্দু ধর্মের মানুষজনের সেন্টিমেন্টকে আঘাত দিয়ে কথা বলেছে, মানুষ আর যাই করুক সায়নী ঘোষকে ভোট দেবে না। ও যতই এসবগুলো করুক না কেন, ওখান থেকে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। ও ওইসব নাচ গান সিনেমা টিনেমা নিয়েই থাকুক, যেই জগতের মানুষ সেই জগতে থাকুক। অহেতুক রাজনীতি করতে এসে ওই শিবলিঙ্গ নিয়ে মাথায় কন্ডম পরানো নিয়ে একটা অহেতুক বিতর্কে জড়ানো, উল্টোপাল্টা কাজের মধ্যে পড়ে যাওয়া, তারপরে তৃণমূল করতে এসে দুদিন পরে চুরি শুরু করে দেবে। অলরেডি সেটা অভিযোগ উঠে গেছে, ইডি কুন্তলের সাথে একটা কানেকশান। তো বেফালতু একটা ভদ্রবাড়ির মেয়ে ছিল, সিনেমা টিনেমা করতো, এই তৃণমূল করতে এসে চোর এলিগেশন শুনলো, গায়ে চোর ধাব্বা লেগে গেল, কুন্তল লোকজনের সাথে তার একটা কানেকশান এস্টাবলিশ হয়ে গেল, খারাপ লাগে। যাই হোক, এই সমস্ত মিটে গেলে কয়েক মাস কয়েক বছর জেল টেল খেটে নিয়ে আবার ঠিক হয়ে যাবে, সিনেমা টিনেমা করবে।